নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব টেকনিক্যাল এসইওর বিষয়ে। টেকনিক্যাল এসইওর মধ্যে এমন অনেকগুলি পয়েন্ট আপনাদের সামনে আজকে আমি উপস্থিত করব, যে পয়েন্টগুলি মাথায় রেখে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশন করতে হবে। না হলে কিন্তু আপনার ওয়েবসাইট বর্তমান সময় বা আগামী দিনে র্যাঙ্ক করানো খুবই কঠিন হয়ে পড়বে। কারণ বর্তমান বাজার বা আগামী দিনে এতটাই পরিমাণে কম্পিটিশন হয়ে যাচ্ছে যে কোনো কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তার জন্য বলবো অবশ্যই আপনি এই পয়েন্টগুলি মাথায় রেখে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে অপটিমাইজ করুন, তবেই আপনার ওয়েবসাইট গুগলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবে এবং আপনার কম্পিউটারকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে আপনার ওয়েবসাইট। তা এমন ভাইটাল কোন কোন পয়েন্টগুলি রয়েছে যেগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সেগুলি নিয়ে অবশ্যই আগে আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রপারলি ইন্ডেক্সিং বা ক্রলিং। আপনি জানেন গুগলে যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটের পোস্ট বা পেজগুলি ইন্ডেক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুগলে কখনোই আপনার পোস্ট বা পেজগুলি সাবমিট হবে না, আর ভিজিটর পর্যন্ত আপনার ওয়েবসাইটের পোস্টগুলি পৌঁছবে না। তার জন্য বলবো আপনি অবশ্যই প্রপারলি আপনার ওয়েবসাইটের পোস্ট বা পেজগুলিকে সঠিকভাবে ইন্ডেক্স করবেন। আর আমরা পোস্ট লেখার পর গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা আমাদের পোস্ট বা পেজগুলিকে ইন্ডেক্স করার জন্য সাবমিট করি। এক্ষেত্রে আমরা অনেকে নিশ্চিত হয়ে যাই যে যেহেতু আমি সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটিকে বা পেজগুলিকে আমি সাবমিট করছি, তাহলে আমার ওয়েবসাইটের পেজগুলি সঠিকভাবে ইন্ডেক্স হয়ে গেছে। কিন্তু বিশেষ কিছু কারণে কিন্তু এগুলো ইন্ডেক্স হতে পারে না, সেটি নিয়ে আমি একদম লাস্টের পয়েন্টে আলোচনা করব, যে আপনার সার্চ কনসোলের মধ্যে এমন কোন জায়গায় আপনার ইন্ডেক্স হতে পারেনি এমন পেজগুলি জমা হয়েছে যেগুলিকে আপনাকে পুনরায় রিইন্ডেক্স করতে হবে। তার জন্য আপনি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন। এরপরে আসছি পরের পয়েন্টে। এর পরের পয়েন্টটি হলো সাইড ম্যাপ। আপনি জানেন কিনা জানি না যে সাইড ম্যাপ সাধারণত দুই প্রকারের, একটি হলো এক্সএমএল সাইড ম্যাপ, দুই হলো এইচটিএমএল সাইড ম্যাপ। এক্সএমএল সাইড ম্যাপ সাধারণত গুগল সার্চ কনসোলের মধ্যে সাবমিট করা হয়, আর এইচটিএমএল সাবমিট সাধারণত আমাদের ওয়েবসাইটের একটি পেজ, যেখানে আমার ওয়েবসাইটের সমস্ত পেজ এবং পোস্টগুলি সীমাবদ্ধ থাকে একটি পেজের মধ্যে। আশা করি বোঝা গেল। আপনার ওয়েবসাইটে সঠিক এক্সএমএল সাইড ম্যাপ রয়েছে কিনা তা জানার জন্য আপনি দুটি ইউআরএল দিয়ে আপনার এক্সএমএল সাইড ম্যাপ চেক করতে পারেন। এক, প্রথমে আপনার ডোমেন টাইপ করবেন, তারপরে স্ল্যাশ, তারপরে সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, আর দুই হলো সাইড ম্যাপ ডট এক্সএমএল। এভাবে আপনি দুটো লিঙ্ক দিয়ে আপনি ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন, তাহলে আপনি আপনার এক্সএমএল সাইড ম্যাপ রয়েছে কিনা তা সঠিক জানতে পারবেন। আশা করি বোঝা গেল। আর এইচটিএমএল সাইড ম্যাপটা কি আপনাকে দেখে নিন। দেখুন এখানে আমার এটি হলো এইচটিএমএল সাইড ম্যাপ। দেখে নিন এখানে আমার সমস্ত পোস্ট এবং পেজগুলি একটি পেজের মধ্যে রয়েছে। এটি হলো এইচটিএমএল সাইড ম্যাপ। এই এইচটিএমএল সাইড ম্যাপের মাধ্যমে ভিজিটররা আপনার ওয়েবসাইটের মধ্যে কতগুলি পোস্ট এবং পেজগুলি রয়েছে এবং কোন কোন পোস্ট এবং পেজ রয়েছে তার সম্বন্ধে পুরোটাই জানতে পারে। আশা করি বোঝা গেল। তাহলে আপনার দুটো সাইড ম্যাপ অবশ্যই জেনারেট করতে হবে। এক হলো এক্সএমএল সাইড ম্যাপ, দুই হলো এইচটিএমএল সাইড ম্যাপ। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এক্সএমএল সাইড ম্যাপ অটোমেটিক জেনারেট হয়ে যায়। এরপরে আসবো পরের পয়েন্টে। এর পরের পয়েন্টটি হলো লোডিং স্পিড। আপনি জানেন আপনার ওয়েবসাইটে যদি লোডিং স্পিড অনেক কম হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে যে সমস্ত পোস্ট বা পেজগুলি রয়েছে আপনি যেগুলোকে র্যাঙ্ক করানোর জন্য উঠে পড়ে লেগেছেন, কোনো দিনই সম্ভব না। আর যদিও সম্ভব, সেগুলো কিন্তু অনেক দেরিতে র্যাঙ্ক করবে। আর আপনার ওয়েবসাইটের স্পিড কিভাবে বাড়াবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে, আমি এই নিয়ে অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড 9700 পর্যন্ত আপনি ইনক্রিজ করতে পারবেন। এরপরে আসবো ডেড লিঙ্ক অপটিমাইজেশন। এখানে ডেড লিঙ্ক বলতে আমি কি বুঝিয়ে দিই। মনে করুন আপনার অনেকগুলি পোস্ট আপনি অলরেডি পাবলিশ করেছেন, গুগলেও সাবমিট করেছেন, গুগল সেগুলোকে ইন্ডেক্স করে নিয়েছে। এখন আপনি কোনো কারণে সেই লিঙ্কগুলির মধ্যে কোনো একটি আপনি ডিলিট করে দিলেন। গুগল কিন্তু আপনার ওই ডিলিট করা যে লিঙ্কটি সেটি কিন্তু অলরেডি ইন্ডেক্স করে রেখেছে। যদি কোনো ভিজিটর সার্চ করে আপনার ওই পোস্টটি পায়, তাহলে সে ওই লিঙ্কে ক্লিক করবে, তখনই কিন্তু ওই লিঙ্ক কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ আপনি অলরেডি সেটিকে ডিলিট করে দিয়েছেন। তখন তার কাছে কিন্তু 404 এরর আসবে। এক্ষেত্রে ওই লিঙ্কগুলিকে বলা হয় ডেড লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক। আপনি অবশ্যই এগুলিকে ফিক্সড করবেন। এক্ষেত্রে আপনি দুটি ব্যবস্থা নিতে পারেন। এক, আপনার যদি ওয়েবসাইটের মধ্যে পোস্ট সংখ্যা কম থাকে, তাহলে আপনি কি করবেন, যে লিঙ্কটি বা পোস্টটি আপনি ডিলিট করেছেন সেই লিঙ্কটি আপনি সার্চ কনসোলে গিয়ে রিমুভ করবেন। তাহলে কি হবে, কিছুদিন পর সার্চ রেজাল্ট থেকে আপনার ওই পোস্টের ইউআরএলটি রিমুভ হয়ে যাবে। আর দুই হলো আপনি রিডাইরেক্ট করতে পারেন। আপনার যদি ওয়েবসাইটের মধ্যে পোস্ট সংখ্যা অনেক থাকে, তাহলে কিন্তু ওই রকম ডেড লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক
সরাতে অনেক কষ্টকর হবে। তার জন্য আপনি কি করবেন, আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন, তাহলে অবশ্যই র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ব্যবহার করবেন। সেখানে আপনি পেয়ে যাবেন রিডাইরেকশন অপশন, যার মাধ্যমে আপনি আপনার ওই সমস্ত ব্রোকেন লিঙ্ক বা ডেড লিঙ্কগুলিকে আপনার হোম পেজে রিডাইরেক্ট করতে পারবেন। অর্থাৎ কোনো ভিজিটর যদি সার্চে গিয়ে, অর্থাৎ গুগল সার্চে গিয়ে ওই ডেড লিঙ্কে ক্লিক করে, সে কিন্তু কোনো এরর পাবে না, সে আপনার ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এ নিয়েও আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখানে যতগুলি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি, সেগুলি নিয়ে আমার যদি কোনো ভিডিও থাকে আমি সমস্তই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেগুলি দেখে নেবেন। তাহলে খুব সহজেই আপনি এই সমস্ত ইস্যুগুলি ফিক্সড করতে পারবেন। তা চলুন পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্টটি হলো সিকিউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই সিকিউর করবেন। আপনার ওয়েবসাইটটি যদি HTTP দিয়ে ওপেন হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার ওয়েবসাইটে সঠিকভাবে রিডাকশন হয়নি বা আপনার ওয়েবসাইটটি সিকিউর নয়। সিকিউর করতে গেলে আপনাকে অবশ্যই HTTPS ব্যবহার করতে হবে। HTTPS ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটি কমপ্লিটলি সিকিউর হবে। তা আপনার যদি ওয়েবসাইট এরকম আনসিকিউর হয়, তাহলে আপনি ক্লাউডফেয়ার ব্যবহার করবেন। সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটটিকে সিকিউর করতে পারবেন বা আপনার লিঙ্কগুলির আগে HTTPS ব্যবহার করতে পারবেন। আশা করি বোঝা গেল। এবার আসবো পরের পয়েন্টে। পরের পয়েন্টটি হলো ক্যানোনিক্যাল ইস্যু। এখানে ক্যানোনিক্যাল ইস্যু আমি বলতে কি বুঝিয়ে দিই। মনে করুন আপনার ওয়েবসাইটে যখন আপনি পোস্ট কোনো একটি তৈরি করেছিলেন, সেই সময় আপনি পার্মানেন্ট লিঙ্ক হিসেবে একটি URL সেট করেছিলেন, তাই তো? কিন্তু পরবর্তীকালে কোনো কারণে আপনি সেই পার্মানেন্ট লিঙ্কটিকে চেঞ্জ করে দিয়েছেন। তাহলে কি হলো, গুগল কিন্তু আগের আপনার সেই পুরানো URL বা পার্মানেন্ট লিঙ্কটিকে অলরেডি ইন্ডেক্স করে নিয়েছে। পরবর্তীকালে আপনার ওই পোস্টের উপর আবার একটি পার্মানেন্ট লিঙ্ক পেয়েছে। এক্ষেত্রে গুগলের কাছে আপনার একটি পোস্টের দুটি URL হয়ে যাচ্ছে। একেই বলে ক্যানোনিক্যাল ইস্যু। আপনি এগুলিকে অবশ্যই ফিক্স করবেন। এই জায়গায় আমি একটি রেকমেন্ড করব যে আপনি কখনোই পোস্ট পাবলিশ করার পর পার্মানেন্ট লিঙ্ক চেঞ্জ করবেন না। যদিও চেঞ্জ করেন, সেটি সঠিকভাবে রিডাইরেক্ট করবেন। কিভাবে রিডাইরেক্ট করতে হয় অবশ্যই আমি এ নিয়ে পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমি দেখাবো যে পার্মানেন্ট লিঙ্ক চেঞ্জ করার সময় কি কি স্টেপ নেওয়া উচিত, যাতে কোনো SEO ইফেক্ট না আসে আপনার ওই পার্মানেন্ট লিঙ্কের উপর। আশা করি বোঝা গেল। এটি হলো ক্যানোনিক্যাল ইস্যু। এটির হাত থেকে আপনার ওয়েবসাইটটিকে রক্ষা করবে, না হলে কিন্তু এটি আপনার টেকনিক্যাল SEOর উপর দারুণভাবে ইফেক্ট ফেলবে। এরপর পয়েন্টটি হলো robot.txt। এই বিষয়টি সম্বন্ধে অনেকেই জ্ঞাত রয়েছেন, তবুও যারা জানে না তাদেরকে জানিয়ে রাখি। আপনার ওয়েবসাইটে URL পর আপনি স্ল্যাশ দেবেন, তারপরে robots.txt টাইপ করে এন্টার প্রেস করবেন। তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে robot.txt এভাবে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি robot.txt হলো একটি ফাইল, যে ফাইলের দ্বারা আমরা সার্চ কনসোলকে ইন্ডেক্ট করি যে আমার এই পেজগুলিকে আপনি ইন্ডেক্স করুন আর এই পেজগুলিকে আপনি ছেড়ে দিন, এগুলিকে আমার ইন্ডেক্স করতে হবে না। সাধারণত এই জন্যই robot.txt ব্যবহার করা হয়, যে আমার যদি কোনো পেজ বা পোস্ট থাকে বা ট্যাগ থাকে বা ক্যাটাগরি থাকে যেগুলিকে আমি ইন্ডেক্স করতে চাই না, সেগুলিকে যদি আমি robot.txt তে গিয়ে আমি যদি ডিসঅ্যালাউ করে দিই, তাহলে কিন্তু সার্চ কনসোল ওই পার্টিকুলার ওই পেজ, পোস্ট, ট্যাগ বা ক্যাটাগরিকে ইন্ডেক্স করবে না, ওইগুলিকে ছেড়ে বাদবাকি এইগুলিকে ইন্ডেক্স করবে। আশা করি বোঝা গেল। এখানে আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে এখানে যে সমস্ত আমার অপশানগুলি ডিসঅ্যালাউ রয়েছে, এগুলি কিন্তু সার্চ কনসোল ইন্ডেক্স করতে পারবে না, কারণ আমি এখানে বাধা দিয়ে রেখেছি। আশা করি বোঝা গেল। এরপর আসবো পরের পয়েন্টে। পরের পয়েন্টে হলো মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলি বলতে আপনাকে বোঝাতে চাইছি থিম। আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের যে থিমটি ব্যবহার করছেন সেটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, সেদিকে অবশ্যই নজর দেবেন। এক্ষেত্রে গুগলের একটি ফ্রি টুলস রয়েছে, যেখানে আপনার ওয়েবসাইটের থিমটি বা আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটি আপনি চেক করতে পারবেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটে URL পেস্ট করে আপনার ওয়েবসাইটটি চেক করে নেবেন যে আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি না হয় অবশ্যই আপনার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি থিম ব্যবহার করুন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হলো রিডাকশন। এখানে আমি রিডাকশন বলতে চাইছি www to non www, HTTP to HTTPS। এখানে আমি স্ক্রিনে 4টে লিঙ্ক দিয়েছি, দেখে নিন। এখানে যে কোনো ওয়েবসাইটে কিন্তু এইভাবে 4টে লিঙ্ক হয়। এখানে কিন্তু গুগলকে আপনাকে ইন্ডেক্ট করতে হবে যে আপনার একটাই ওয়েবসাইটের এতগুলো লিঙ্ক, অর্থাৎ কোনো ভিজিটর বা গুগল সার্চ কনসোল যখন আপনার এই 4টি ওয়েবসাইট ভিজিট করবে, সে কিন্তু পার্টিকুলার একটাই লিঙ্কে রিডাইরেক্ট হবে। অর্থাৎ এখানে দেখুন https example.com যেটি রয়েছে, এখানেই সব ক্ষেত্রে রিডাইরেক্ট হওয়া দরকার বা উচিত, তবেই আপনার রিডাকশন সঠিকভাবে হবে। এ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, এবং সেখানেও যদি কোনো ইস্যু থাকে তা নিয়েও আমার অলরেডি একটি ভিডিও রয়েছে। দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি অবশ্যই আপনার এই রিডাকশনগুলি করে নেবেন। আর রিডাকশন আপনার অলরেডি রয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনি আমার যে লিঙ্কগুলি দিয়েছি, আমি 4টে লিঙ্কগুলি এক্সাম্পল দিয়েছি, এইভাবে আপনার লিঙ্কগুলি ওপেন করে দেখবেন যে আলাদা আলাদা ওপেন হচ্ছে কিনা। যদি দেখেন যে আপনার ওয়েবসাইটটি এরকম 4টে URL আলাদা আলাদা ওপেন হচ্ছে, তাহলে বুঝে নেবেন কিন্তু আপনার ওয়েবসাইট
ওয়েবসাইটের কোনো সঠিক রিডাইরেকশন নেই, তাহলে বুঝে নেবেন যে আপনাকে রিডাইরেকশন অবশ্যই করতে হবে। এখানে www, নন www, http টু https, কোনো ভিজিটর এই চারটে লিঙ্কে যেটাই ক্লিক করুন না কেন সে কিন্তু রিডাইরেক্ট হবে আমার ওই https://example.com এই ইউআরএল রিডাইরেক্ট হবে। এটাই প্রপারলি রিডাইরেকশন। আশা করি বোঝা গেল। এরপর আসবো পারমালিঙ্ক স্ট্রাকচার। এখানে পারমালিঙ্ক স্ট্রাকচার বলতে আমি বলতে চাইছি যে আপনার ওয়েবসাইটের পারমালিঙ্ক হবে, অর্থাৎ আপনি যে সমস্ত পোস্ট বা পেজগুলি তৈরি করছেন সেগুলি একটি নির্দিষ্ট পারমালিঙ্ক রয়েছে, সেগুলি কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি বলতে আমি বোঝাতে চাইছি প্রথমে আপনার ডোমেন নেম, তারপরে স্ল্যাশ, তারপরে আপনার পোস্ট নেম, এটাই হলো এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমে তাদের ডোমেন নেম, তারপরে স্ল্যাশ, তারপরে মাস বা সাল, তারপরে স্ল্যাশ, তারপরে পোস্ট নেম, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল নয়। আশা করি বোঝা গেল। আপনার ওয়ার্ডপ্রেস হোক বা ব্লগার, দুটি ক্ষেত্রেই আপনার ইউআরএলগুলিকে এসইও ফ্রেন্ডলি রাখবেন। আপনি ব্লগারের ক্ষেত্রে করতে পারেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে করতে পারেন খুব ইজিভাবে। ব্লগারের ক্ষেত্রে একটি কোড ইমপ্লিমেন্ট করতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি অ্যাডমিন প্যানেলের সেটিংস অপশনে আপনি পারমালিঙ্ক সেটিংস পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি কাস্টম ইউআরএল বা কাস্টম পারমালিঙ্ক সেটিংসে গিয়ে আপনি আপনার ডোমেন নেমের পর পোস্ট নেম সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল হবে। কিন্তু এখানে একটি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিংটি কি? আপনি চাইলে যখন খুশি এই পারমালিঙ্ক চেঞ্জ করতে পারবেন না। কেন? সেক্ষেত্রে কিন্তু আপনার এসইওর উপর এতভাবে ইফেক্ট পড়বে আপনি বুঝতেই পারবেন না। মনে করুন আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলি পোস্ট হয়ে গেছে বা আপনার ওয়েবসাইট অনেক পুরনো, সেক্ষেত্রে গুগল কিন্তু আপনার অলরেডি যে সমস্ত পোস্ট বা পেজগুলি পাবলিশ রয়েছে সেগুলো কিন্তু ইন্ডেক্স হয়েছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত পোস্ট বা পেজের পারমালিঙ্কও ইন্ডেক্স করেছে। যখনই আপনি পারমালিঙ্ক চেঞ্জ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু ওই আগের পারমালিঙ্কগুলি যেগুলি সার্চের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আর কাজ করবে না। আশা করি বোঝা গেল। আপনাকে এই ব্যবস্থাটা ওয়েবসাইট শুরুতে নিতে হবে। তাহলে বুঝতে পারলেন এই ইস্যুটি কখন আপনাকে ফিক্স করতে হবে। আপনার ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন, বা ওয়েবসাইট যদি আপনার খুব পুরানো না হয়, 2-4টি পোস্ট রয়েছে এমন ওয়েবসাইটে আপনি করতে পারেন। এরপর আসবো 404 রিডাইরেকশন। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে 404 পেজগুলিকে ফাইন্ড করবেন। কিভাবে ফাইন্ড করবেন? আমি নিচে একটি টুলসের লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে আপনি 404 ইউআরএলগুলি যে সমস্ত রয়েছে আপনার ওয়েবসাইটে, অর্থাৎ ডেড লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক, সেগুলিকে ফাইন্ড করে আপনি সেগুলিকে ফিক্সড করবেন। কিভাবে ফিক্সড করবেন? আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে, তাহলে আপনি সেগুলিকে হোম পেজে রিডাইরেকশন করে দিতে পারেন। না হলে আপনি রিডাইরেকশন প্লাগইন রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন, তাহলেও রিডাইরেকশন হবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো, যেটির ইঙ্গিত আমি প্রথমেই দিয়েছিলাম, প্রথম পয়েন্টে যেখানে আলোচনা করেছিলাম যে মনে করছেন যে আপনার পোস্টটি আপনি গুগল সার্চ কনসোলে সাবমিট করে দিয়েছেন, তাহলে আপনার সার্চ কনসোলে আপনার ওই পোস্ট বা পেজগুলি সঠিকভাবে বা প্রপারলি ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু আপনার ভুল ধারণা। এমন কিছু ইউআরএল আপনার এখনো থেকে গেছে যেগুলি সঠিকভাবে ইন্ডেক্স হতে পারেনি বিশেষ কোনো কারণে, সেগুলি কিন্তু আপনার সার্চ কনসোলে গিয়ে কভারেজ সেকশনে জমা হয়ে গেছে, আপনি সেখানে চেক করে নেবেন। এই বিষয়ে আপনি যদি আরও ডিটেলসে জানতে চান, টোটাল কভারেজ সেকশন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি এই পর্যন্ত যে সমস্ত পয়েন্টগুলি আলোচনা করলাম টেকনিক্যাল এসইওর বিষয়ে, এই পয়েন্টগুলি খুবই ভাইটাল পয়েন্ট, আপনি অবশ্যই এগুলিকে মাথায় রেখে এগোবেন। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব যে অন পেজ এসইও কিভাবে করবেন, কারণ শুধুমাত্র টেকনিক্যাল এসইও করলে হবে না, আপনাকে আপনার পোস্ট র্যাঙ্ক করানোর জন্য আপনাকে অন পেজ এসইও অর্থাৎ পাওয়ারফুল অন পেজ এসইও করতে হবে। টেকনিক্যাল এসইওর দ্বারা আপনার পোস্ট পেজ গুগলে ইন্ডেক্স হলো বা সাবমিট হলো, কিন্তু সেগুলোকে র্যাঙ্ক করানোর জন্য আপনাকে অন পেজ এসইও অবশ্যই করতে হবে। আজকের পর্যন্ত এইটুকু। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।